এখন ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। জনাব ফরিদুল আলম, আপনাকে স্বাগত। পরাজয় না মানলে ইরানে আরও কঠোরভাবে আঘাত হানবে যুক্তরাষ্ট্র, এমন হুমকি কি ইরানকে কখনো নত করতে পারবে? আমার কাছে মনে হয় না। কেননা এই ধরনের হুমকি তো সেই শুরু থেকে দিয়ে আসা হচ্ছিল, এবং হুমকি এবং আলোচনা, সেই আলোচনা চলমান থাকা অবস্থায় হামলা করা এবং হামলার ফলে ইরানের যে ব্যাপক ক্ষতি করা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। হয়েছে। ইরানের যে যারা নেতৃস্থানীয় ব্যক্তিদের যাদেরকে হত্যা করা হয়েছে, এত হত্যার পরেও ইরান সেই যুদ্ধটি চালিয়ে যাচ্ছে, এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে ইরান আলোচনার প্রস্তাব দিচ্ছে, এবং ইরান আরো দ্ব্যর্থহীন ভাবে বারবার করে বলছে যে ইরান কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয়, এবং তারা জীবন দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে রাজি আছে, এবং সেইখানেই তারা সেই কাজটি তারা করছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে কথাটি বলেছেন যে পরাজয় না মানলে ইরানে আরো হামলা করা হবে, এটিকে পুরোপুরি নাকচ করে দেওয়া হয়েছে। উপরন্তু যে বিষয়টি আমরা দেখছি সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, বরং তার তো নানান ধরনের চাপ রয়েছে, ইন্টারনাল প্রেশার রয়েছে, এক্সটার্নাল প্রেশার রয়েছে। সেই সব সমস্ত প্রেশারের কারণে দেখা যাচ্ছে তিনি বারবার করে এই যুদ্ধ বিরতিতে আসতে ইরানকে আলোচনায় বসার জন্য নানা ধরনের চাপ দিয়েছেন, এবং সবশেষে যেটি জানা গেল যে উনি 15 দফার একটি শান্তি যে প্রস্তাব দিয়েছেন, যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছেন, সেটিকে ইরানের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে। এবং যে প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সেটি হচ্ছে হরমুজ টনেল ওপেন করে দেওয়া হবে। সেটি হতে পারে, কিন্তু কথা হচ্ছে ইরানের যে নিরাপত্তার যে মূল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো থেকে ইরানকে সরে আসতে হবে, ইনক্লুডিং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেগুলো রয়েছে সেটি তাদের কর্মসূচি পরিত্যাগ করতে হবে। তাদের কাছে যে ইউরেনিয়ামের মজুদ আছে সেই মজুদগুলো পশ্চিমাদের কাছে হস্তান্তর করতে হবে। ফার্দার কোনো ধরনের ইউরেনিয়াম তারা এনরিচ করতে পারবে না। সেই সমস্ত কিছু সহ তাদের যে প্রক্সি নেটওয়ার্ক গুলো আছে সেগুলোকে খর্ব করে দিতে হবে। সমস্ত কিছু থেকে যেটি বোঝা যাচ্ছে ইরান ভবিষ্যতে আর কোনো ধরনের তাদের ইভেন জাতীয় নিরাপত্তার প্রয়োজনেও আবার উঠে দাঁড়াতে পারবে না সেই ধরনের কাজে। এই চুক্তিগুলো ইরানের জন্য খুব বেশি, আমি মনে করি খুব এই ধরনের অবস্থার মধ্যে যদি এই ধরনের শর্ত মেনে চুক্তি করা হয় সেটা ইরানের জন্য খুব ভালো কিছু হবে না। এবং সেটি যুক্তরাষ্ট্রও বুঝতে পারছে, এবং যুক্তরাষ্ট্র পাশাপাশি এটিও বুঝতে পারছে যে যে যুদ্ধটি চলমান রয়েছে, এই যুদ্ধটি এইভাবে চালিয়ে যাওয়া তাদের জন্য সবচেয়ে বড় সমস্যার মূলে যেটি রয়েছে সারা বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট। যে জ্বালানি সংকটের যে জেরে সারা বিশ্বের দেশগুলো শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, যুক্তরাষ্ট্রে কিন্তু 70% জ্বালানি যে দাম বেড়ে গেছে, এবং সাধারণ জনগণের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। সামনে মধ্যবর্তী নির্বাচন রয়েছে, তাদের এই নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে রিপাবলিকানরা খুব চাপে রয়েছে। রিপাবলিকান পার্টির পক্ষ থেকে ট্রাম্পের উপর একটি চাপ রয়েছে। সবকিছু মিলে তিনি একটি অজুহাত তৈরি করার চেষ্টা করছেন যে অজুহাতে আসলে এই যুদ্ধ থেকে বের হয়ে আসা যায়। সুতরাং যেটি মনে হয়, এবং আজকে যেটি জানতে পারলাম যে ক্ষেপণাস্ত্র মজুতের কথা যেটি বলা হলো যে সীমিত পাল্লায় তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা রাখতে পারে, এরকম কথা বলা হচ্ছে। এবং ধীরে ধীরে যেটি বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র আরো অনেক বেশি ছাড় দিয়ে হলেও ইরানের সাথে একটি চুক্তি করে যেন তারা সম্মানজনকভাবে এই যুদ্ধ থেকে সরে যেতে পারে সেটির একটি পথ তারা আহ বা সেটি খুঁজে দেখার একটি চেষ্টা তারা চালিয়ে যায়। জি, জি। আমি এই বিষয়ে আসলে প্রশ্ন করতে যাচ্ছিলাম। তবে আরও জানতে চাই যে ডোনাল্ড ট্রাম্পের 15 দফার শান্তি প্রস্তাবকে অযৌক্তিক বলছে ইরান। এর পেছনে ইরানের কৌশলগত হিসাব কি? এটি কি পারমাণবিক নীতিকে ছাড় না দেওয়ার কোনো ইঙ্গিত? না, ইরানের তো অনেক যুক্তি এখানে রয়েছে। ইরানের যুক্তির সবচেয়ে বড় যুক্তিটা হচ্ছে যে এই পরমাণু বিষয়টি নিয়েই কিন্তু ইরানের সাথে প্রায় 2 মাস পর্যন্ত যখন আলোচনা চলছিল, সেই আলোচনার মাঝখানে কোনো ঘোষণা না দিয়েই যে হামলাটি করে ফেলা হলো। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে আপনার যে শর্তগুলো দিয়ে একটি চুক্তি স্বাক্ষর করতে চাচ্ছে, এই চুক্তি স্বাক্ষর করলে তিনি যে আবারও এই চুক্তির শর্তাবলী লঙ্ঘন করে ইরানে হামলা করবেন না, ইরান এই বিশ্বাসটুকু এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের উপর রাখতে চাচ্ছে না। তার সবচেয়ে বড় আরেকটি কারণ হচ্ছে, আপনি দেখেন যুদ্ধ আইন বলতে একটি বিষয় আছে, ওয়ার অফ ল, যেখানে বলা আছে যে আপনি যদি যুদ্ধ করতে হয় তাহলে সেই যুদ্ধটিকে ডিক্লেয়ার করতে হবে। তার আগে ডিক্লেয়ার করে সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে, এবং যুদ্ধে কিন্তু অবশ্যই সিভিলিয়ানরা যুদ্ধে শত্রু পক্ষের বা অপরাধের লক্ষ্যবস্তু থেকে তারা সবসময় দূরে থাকবে। কিন্তু আমরা যেটি দেখলাম, যুদ্ধের শুরু থেকে যুদ্ধ আইন ভঙ্গ হয়েছে, জেনেভা কনভেনশন ভঙ্গ হয়েছে। এই সমস্ত কিছুর পরে আজকে যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে কোনো চুক্তিতে উপনীত হয়ে যুদ্ধটি বন্ধ করতে চায়, ইরান কোন যুক্তিতে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করবে যে তারা যে ভবিষ্যতে এই চুক্তিকে ভঙ্গ করবে না, এই চুক্তিকে লঙ্ঘন করবে না? এবং ইরানের শাসন ব্যবস্থা, আজকের যে শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে গেছে। এবং ধারণা করা যায় যে এই শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্যই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র
সম্মিলিতভাবে একটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং এই শাসন ব্যবস্থাকে বহাল রেখে তারা চুক্তি স্বাক্ষর করে যুদ্ধ থেকে সরে যাবে, এটিকে কোনোভাবে মেনে নেওয়ার কোনো কারণ নেই যে ইরানের শাসকরা ভবিষ্যতে নিরাপদে থাকতে পারবে। আবার অন্যদিকে আপনি দেখেন যে একদিকে ইরানের সাথে সমস্যা, কিন্তু আপনি লেবাননে একের পর এক হামলা হয়েছে, লেবাননের কিন্তু সহস্রাধিক মানুষ মারা গেছে। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র আলোচনার দাবি করছে যে ইরানের পক্ষ থেকে আলোচনার কথা বলা হচ্ছে, যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু এই ধরনের আলোচনাকে ওয়েলকাম করা হয়নি। এবং ইসরায়েল কিন্তু তারা তাদের মতো করে হামলা চালিয়ে গেছে, যেটি আমরা গাজার ক্ষেত্রে যেটি দেখেছি। গাজা নিয়ে বারবার ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির শর্তগুলো মেনে নেওয়ার কথা বললেও কিন্তু ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে গেছে। সুতরাং এটি যুক্তরাষ্ট্র যদি সরেও যায়, ভবিষ্যতে যে ইরানের নিরাপত্তার জন্য ইসরায়েল হুমকি হয়ে দাঁড়াবে না, ওই ইসরায়েলের যে যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়ে সরে থাকবে, এটির কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সুতরাং যেটি বোঝাই যাচ্ছে, এটিকে নিয়ে আরো ব্যাপক পরিসরে আলোচনার সুযোগ রয়েছে, আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে, এবং সত্যিকার অর্থে একটি নিশ্চয়নের দরকার রয়েছে। ইরানের সার্বভৌমত্বকে সত্যিকার অর্থে মান্যতা দিয়ে চলা হবে, এবং যুদ্ধবিরতি প্রকৃত অর্থেই কার্যকর যেন থাকে সেই বিষয়ে সব পক্ষই জি এটি রেসপেক্টফুল থাকবে। স্যার, আমি আরো এটি একটু খুব জানতে চাচ্ছি যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে, এটিকেই সরাসরি আলোচনা বলছে যুক্তরাষ্ট্র, তবে তা মানতে নারাজ ইরান সুযোগ পেলেও সরাসরি আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। কূটনৈতিক সমাধানের উপর এসব মন্তব্যের কতটা প্রভাব পড়তে পারে? আমি বুঝি না ডোনাল্ড ট্রাম্প এটিকে কিভাবে আলোচনা বলছেন। উনি আলোচনার কথা বলছেন, কিন্তু ইরান বলছে কোনো আলোচনা হচ্ছে না। আলোচনা মানে যেটি বোঝায় দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা কিংবা মধ্যস্থতাকারীদের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে আলোচনা, সেরকম কোনো কিছুই হচ্ছে না। এখানে যেটি দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে পাকিস্তান এই আলোচনার মধ্যে একটি পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি ইরানের পক্ষের সাথে এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষের সাথে আলোচনা করে উভয় পক্ষের কাছে তাদের বার্তাগুলো আদান প্রদান করছেন। এবং এখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন যে এটিকে কোনোভাবে আলোচনা করা যায় না বা আলোচনা বলা যায় না। এখানে যে বিষয়টি হচ্ছে বার্তা বাহকের মাধ্যমে কোনো যোগাযোগ স্থাপন করা, কিংবা তারা যদি আমাদের কাছে কিছু জানতে চায় তাদের সেটি জবাব দেওয়া, এটিকে কোনোভাবে এটা মিন করে না যে আমরা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছি। এবং যুক্তরাষ্ট্রের সাথে এইরকম আলোচনা করার কোনো অভিপ্রায় তাদের নাই বলে তারা দৃঢ়ভাবে তারা জানিয়ে দিয়েছে। এবং সেই সঙ্গে তারা এটিও বলেছেন, ইরানের পার্লামেন্টের স্পিকার এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এটিও বলেছেন যে ব্যক্তি যুদ্ধের যে পরমাণু বিষয় নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় হামলার ঘোষণা দিতে পারে বা হামলার মতো সিদ্ধান্ত নিতে পারে, সেই ব্যক্তির সাথে কোনো আলোচনা চলমান থাকতে পারে না, আলোচনা হতে পারে না। সুতরাং যেটি বোঝাই যাচ্ছে ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করতে চাচ্ছে না। এবং সেটিকে যদি করতে হয়, ইরানের বক্তব্য থেকে যদি স্পষ্ট যুদ্ধ যে বন্ধ করে এই ঘোষণাটি দিয়ে যুক্তরাষ্ট্রকে সবার আগে সরে গিয়ে হরমুজের নিরাপত্তা সহ যে ইরানের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে ভবিষ্যতে আর হবে না, প্রকারান্তরে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে পরাজয় তারা নয়, পরাজয় মার্কিন যুক্তরাষ্ট্র, প্রকারান্তরে ঘোষণা দিয়ে এই যুদ্ধ থেকে সরে যাবে, এরকম একটি কথা। সুতরাং এটি বোঝাই যাচ্ছে যে আলোচনাটি খুব একটি জটিল প্রক্রিয়া। এইখানে আলোচনা হওয়া দুই পক্ষের মধ্যে এক ধরনের কানেকশন যদি না থাকে, শুধুমাত্র মধ্যস্থতাকারীদের মধ্যস্থতায় বার্তা আদান প্রদান করার মধ্যে দিয়ে কিন্তু অনেক মিস ইনফরমেশন চলে আসছে এখানে। সুতরাং এখানে আমরা অ্যাকিউরেট কোনো কিছু পাচ্ছি না। এখন দুই পক্ষের মধ্যে সংযোগ স্টাবলিশ করাটা খুব একটি ডিফিকাল্ট বিষয়, বা সেটি হওয়া খুব প্রয়োজন রয়েছে। সেটি ছাড়া যুদ্ধবিরতিকে কার্যকর করাও একটি কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং এটি কি আমরা কোনোভাবে আশা করতে পারি না যে খুব দ্রুত এই সংকটটির সমাধান হবে। জটিল, কিন্তু এখানে যুক্তরাষ্ট্রকেই এখানে এগিয়ে আসতে হবে, এবং সেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সৌদি আরব শোনা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে প্রভোক করছেন যে ইরানের হামলা যেন তিনি দ্রুত শেষ না করেন। এটি কিন্তু ভবিষ্যতে সৌদি আরবের নিরাপত্তা সহ উপসাগর নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে আসতে পারে। সুতরাং এই পুরো বিষয়টার মধ্যে মধ্যপ্রাচ্যের কিছু দেশ, সৌদি আরব, আরব আমিরাত সহ কিছু দেশের কিন্তু খুব সাংঘাতিক রকম ভাবে এবং খুব কার্যকর ভাবে এখানে ইনভলভমেন্টের প্রয়োজন রয়েছে জি বলে আমি মনে করি। জি, ধন্যবাদ জনাব ফরিদুল আলম আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য।